শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়েছি বিপিএসসি 107-এর ইউনিট 11 আর ইউনিট 12 এই দুটো ইউনিট সম্পর্কে কিছু বলবো বলে। আপনারা জানেন এই বিপিএসসি এটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে লিখিত একটি পুস্তক এবং এই আন্তর্জাতিক সম্পর্কের যে ইতিহাস, তার ঘটনাবলী প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব থেকে কিভাবে বিভিন্ন ঘটনা ইউরোপ, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং এশিয়াটিক কান্ট্রিগুলিতে যে যে ঘটনা ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী পর্যায়ে ইত্যাদি নিয়ে যে আলোচনা সেগুলি এখানে সন্নিবেশিত হয়েছে এবং এই পুস্তকে আমরা লিবারালিজম, রিয়ালিজম, মার্কসিজম ইত্যাদি বিভিন্ন তত্ত্ব আলোচনা করেছি। অর্থাৎ আমি আগের দিন বলেছিলাম যে ঘটনাক্রম আলোচনা করতে গেলে যে সকল আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন, দার্শনিক যারা তাদের মতামত রেখেছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শুধু ঘটনাগুলো বললেই তো হবে না, সেই ঘটনাগুলোর কি ইম্প্যাক্ট সামগ্রিকভাবে সারা পৃথিবীর উপর পড়ছে এবং সে পার্টিকুলার দেশের উপর পড়ছে, সেই বিষয়ে আমরা তখনই উপলব্ধি করতে পারবো, অনুধাবন করতে পারবো যখন এই বিশেষজ্ঞদের অ্যানালিসিস আমরা পড়ব। এই যে বিভিন্ন ঘটনা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেখানে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে বেশিরভাগ ঘটনাই ইউরোপ কেন্দ্রিক। কারণ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটও ইউরোপ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট মোস্টলি ইউরোপ ছিল। জাপান যুক্ত হওয়ায় সেটা এশিয়াটিক কান্ট্রির, এশিয়ার একটা পোর্শন, তার সঙ্গে এশিয়া যুক্ত হয়ে যায় এবং সেই জাপানের যুক্ত থাকার কারণে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি দিল্লি চলো যে আহ্বান দিয়েছিলেন তার ফৌজকে, কি উদ্দেশ্যে না তিনি চেয়েছিলেন বাইরের থেকে এই ঔপনিবেশিক ব্রিটিশকে আক্রমণ করে তিনি তাদেরকে ভারত ছাড়া করবেন। তাহলে সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার পার্ট অফ এশিয়া তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আরেকটি বিষয়, ভারতের যে যুক্ত হওয়া সেটা তো অবশ্যম্ভাবী ছিল, কারণ সেই সময় যেহেতু ব্রিটিশ সরকার বা ব্রিটেন একেবারে ডাইরেক্ট পার্টিসিপেন্ট ছিল অ্যালাইড আর্মি, অ্যালাইড পাওয়ারের, সেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধই বলি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলি। তাহলে এই ব্রিটেনের যে উপনিবেশ হিসাবে ভারতের গায়ে যে একেবারে আঁচ লাগবে না তা তো হতে পারে না, এবং ভারত এবং ভারতের জনসাধারণ তাহলে আমরা কি দেখছি, অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে যায় এবং এই যে যুদ্ধ, যেটা প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল তার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল আরো ভয়াবহ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রভাব আমাদের অর্থনীতিতে পড়েছিল,
আমাদের শ্রমিক আন্দোলনে পড়েছিল। তাহলে এটি কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু ডাইরেক্ট প্রভাব ভারতের উপর পড়েছিল, ভারতীয় রাজনীতি। এবং আমরা দেখছি তার পরবর্তী পর্যায়ে যখন 39-এ যুদ্ধ শুরু হলো এবং সেই সময় ওদিকে নেতাজির কথা বললাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি যে ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন, ওদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং তারপরে আজাদ হিন্দ ফৌজ যখন পরাজিত হলো, তারপরে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যে তাদের যে একটা বিচার, সেই বিচারকে কেন্দ্র করে একটা সারা ভারতের যে উত্তাল অবস্থা, এবং তারপর প্রতিবাদে তারা উত্তাল হয়ে উঠেছিল, এবং এরপরে রয়্যাল ইন্ডিয়ান নেভির যে বিদ্রোহ, তারপরে ক্রমপর্যায়ে 1947-এ যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত স্বাধীন হলো। এবং এই ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে সঙ্গে সেই সময় এশিয়ার বহু দেশ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, তারাও স্বাধীন হয়েছিল। এবং তারপরে তাদের আত্মপ্রকাশ কিভাবে ঘটে, কি আখ্যা দেওয়া হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। অর্থাৎ আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড, রাশিয়া সেকেন্ড ওয়ার্ল্ড, এবং আদার্স যারা পরে যাদের হয়েছিল, যাদের তারপরে স্বাধীনতা পেল, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে। তাহলে এই যে যত ঘটনা, অধিকাংশই কিন্তু ইউরোপের মাটিতে হয়েছে, তার একটা রেশ, তার প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, এশিয়াতেও ছড়িয়ে পড়েছে। এবং এই ইউরোপকে কেন্দ্র করে নানান তত্ত্ব আলোচনা, ইউরোপকে কেন্দ্র করে নানান দার্শনিক দৃষ্টিভঙ্গি, তার গুরুত্ব যতখানি এই আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাস রচনা বা আলোচনার ক্ষেত্রে স্থান পেয়েছে, ততখানি কিন্তু নন ওয়েস্টার্ন বা অপশ্চিমী দেশগুলির যে তত্ত্ব, তাদের দর্শন, তাদের ঘটনা, তাদের সুখ দুঃখ, তাদের যন্ত্রণা, তাদের ইতিহাস, তাদের ধর্ম, এগুলো কিন্তু ঠিক সেইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেনি। এই যে ইউরোপ কেন্দ্রিক আলোচনা, আন্তর্জাতিক ইতিহাসে কি বলা হচ্ছে, ইউরোসেন্ট্রিসিজম। অর্থাৎ যা কিছু আলোচনা, যা কিছু দৃষ্টিভঙ্গি, সবই ইউরোপকে কেন্দ্র করে। ইউরোপ আছে, আমেরিকা আছে, তার মানে আমেরিকা, পশ্চিম ইউরোপীয় দেশ, একে সোভিয়েত ইউনিয়ন, এদেরকে কেন্দ্র করে যেন এই আলোচনাগুলো আবর্তিত হয়েছে। কেন কেন সেখানে গ্লোবাল সাউথ সেখানে জায়গা পায়নি? তার কারণ এই যে ইউরোপীয় শক্তি, যারা সেই সময় অধিকাংশই কলোনিয়াল পাওয়ার ছিলেন, তারা এই গ্লোবাল সাউথকে বা অপশ্চিমী দেশগুলিকে তারা আন্ডার ডেভেলপড মনে করত। তারা মনে করত যে আমাদের যে সিভিলাইজেশন, আমাদের যে সংস্কৃতি, সেগুলি তাদের থেকে অনেক পিছিয়ে, এবং সেই কারণে তাদের একটা মহান দায়িত্ব আছে যে তাদের যে দর্শন, তাদের বিজ্ঞান, তাদের সংস্কৃতিকে গোটা পৃথিবীতে, অর্থাৎ নন ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে ছড়িয়ে দেওয়া।
কারণ তারা বিশ্বাস করতেন যে সিভিলাইজেশন স্টার্টস অ্যাট দ্য সয়েল অফ ইউরোপ। ইউরোপে এই সিভিলাইজেশনের সূচনা। কিন্তু আমাদের ভারতবর্ষে কৌটিল্যের যে অর্থশাস্ত্র, কৌটিল্যের যে কূটনীতি, তার যে রাষ্ট্রবিজ্ঞানী বৈজ্ঞানিক তত্ত্ব, মান্ডালা থিওরি, সেগুলো কোন অংশে ইউরোপীয় যে সমস্ত তত্ত্ব আছে তার থেকে কোনো অংশে কম নয়। এবং সেখানে তিনি দেখিয়েছেন রাষ্ট্রের অবস্থান এবং সেখানে তিনি রাজার কি প্রয়োজনীয় কর্তব্য ইত্যাদি বিবিধ বিষয় সেখানে মেনশন করা আছে। কিন্তু যতখানি আমরা গ্রিসের যে দার্শনিক, গ্রিসের যে হিস্টোরিয়ান থুসিডাইডিসের কথা, আমরা হেরোডোটাস, থুসিডাইডিসের কথা যতখানি এই আন্তর্জাতিক সম্পর্কের যে ক্লাসিক্যাল যে থিওরি, সেখানে যতখানি প্রাধান্য পেয়েছে, সেই প্রাধান্য কিন্তু নন ওয়েস্টার্ন কান্ট্রির যে তত্ত্ব বা দর্শন, সেগুলোর কিন্তু সেইভাবে জায়গা হয়নি। এবং এই ইউরোসেন্ট্রিসিজমের আরেকটি অ্যালাইড পার্ট হচ্ছে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকবাদ। অর্থাৎ ইউরোপীয় শক্তি যদি নিজেদের মনে করে উই দ্য মাস্টার্স অফ দ্য কালচার, আমরাই হচ্ছে কালচারের পিলার, তাহলে তারা যখন চাইছে তাদের শক্তিকে, তারা যখন চাইছে তাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে, তাহলে এই সংস্কৃতিকে ছড়াতে গেলে, স্প্রেড করতে গেলে, তাহলে কি করতে হবে? তাদেরকে আগে সেই স্থানটাকে দখল করতে হবে, অ্যাকোয়ার করতে হবে। বাই অ্যাকুইজিশন তারা এই কাজটা করতে পারবে। অর্থাৎ প্রথমে রাজনৈতিক অ্যাকুইজিশন। এই রাজনৈতিক আমরা ব্রিটেনের ক্ষেত্রে কি জানি? বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। অর্থাৎ প্রথমে এই সকল শক্তিগুলি তারা তাদের বিভিন্ন বণিক সংস্থার মাধ্যমে বাণিজ্য করার একটা সূত্র ধরে তারা এইসব উপনিবেশে তাদের অধিকার স্থাপন করেছে। এবং সেইখানে তারা যখন পরিবেশটা বুঝতে পেরেছে, সেখানকার মানুষের দুর্বলতা বুঝতে পেরেছে, তখন তারা তাদের নিজেদের রাজনীতিকে উপস্থাপিত করেছে, সেখানে প্রথিত করেছে। এবং রাজনৈতিক অধিকার প্রথিত করার পর নিজেদের সাংস্কৃতিক অধিকারকে প্রথিত করতে চেয়েছে। এবং আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি যে কিভাবে খ্রিস্টান তারা ভারতবর্ষে এসে ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে যারা পিছিয়ে পড়া যে ট্রাইবাল ক্লাস, তাদেরকে তারা ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল এবং করেও ছিল। আর এই যে আমরাই মহান আর নন ওয়েস্টার্ন কান্ট্রিজরা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, এইটা করতে গিয়ে ওরা দুটো তত্ত্বের কথা এনে ফেলেছে। কি? একটা হচ্ছে ইভলিউশনারি তত্ত্ব, বিবর্তনবাদ, এটা তো অটোমেটিক। এবং এই অটোমেটিক যে বিবর্তনবাদ, মানুষের ক্ষেত্রে বিবর্তন হবে, এটা স্বাভাবিক। কিন্তু ইতিহাসের যে বিবর্তন, সভ্যতার বিবর্তন, সেখানে কি হয়? আস্তে আস্তে আদিম অবস্থা থেকে একটা আধুনিকতার পর্যায়ে পৌঁছানোই হচ্ছে মানব সভ্যতার অভীষ্ট লক্ষ্য। কিন্তু এই ওয়েস্টার্ন যে পাওয়ার্সরা বা দেশরা,
তারা কি মনে করছে আমরা বিবর্তনের পথ ধরে আজকে আধুনিকতার শীর্ষে পৌঁছেছি, whereas এই নন ওয়েস্টার্ন কান্ট্রি তারা এখনো সেই ট্র্যাডিশনাল টাইমেই পড়ে রয়েছে। তারা তাদের সেই মানধাতা আমলের যে সব তত্ত্ব সেগুলোকে নিয়েই আঁকড়ে ধরে বসে আছে। নতুন কিছু ইনোভেশন তারা করতে পারছে না। অতএব তাদেরকে শিক্ষিত করো, তাদেরকে শিক্ষিত করতে গেলে তাদের উপর নিজের আধিপত্য স্থাপন করো। এই ক্ষেত্রে তারা চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ আমরা হচ্ছি ফিটেস্ট, কাজে আমরা এই নন ওয়েস্টার্ন কান্ট্রি যারা পিছিয়ে রয়েছে আমাদের থেকে, তাদের উপর আমরা প্রভুত্ব করব। তাহলে আমরা, এবং এর ক্ষেত্রে আরেকটি তত্ত্ব এসে গেল, সেলফ আর আদার্স তো উঠে আসছে। এর আগেও অনেক তত্ত্ব ছিল ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল, সেগুলির অত গুরুত্ব। এই এশিয়াটিক কান্ট্রিগুলি যখন তারা স্বাধীনতা পেল, তখন এই একাধিক এশিয়াটিক কান্ট্রির যে অবস্থান এবং কাজে তাদেরকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা একেবারেই ইনকমপ্লিট। এখানে সেখানে যদি আমরা শুধু ইউরোসেন্ট্রিসিজম ধরে বা ইউরোসেন্ট্রিক তত্ত্ব ধরে পড়ে থাকি, শুধু সেটা নিয়েই যদি আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে, তবে সেটা ইনভ্যালিড, সেটা আউটডেটেড হয়ে যাবে। সেই কারণে সুখের কথা যে এই নন ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলি, তাদের যে তত্ত্ব, তাদের যে বাস্তবতা, সেগুলো কিন্তু ধীরে ধীরে স্থান করে নিচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের যে পরিধি আছে সেইখানে। এবং তবে একটা জিনিস, দীর্ঘদিন ধরে এই নন ওয়েস্টার্ন কান্ট্রির যে তাত্ত্বিকরা, তারা যেহেতু বিশেষ গুরুত্ব পায়নি, সেই কারণে একটা জিনিস বা তত্ত্বগুলো যে একসঙ্গে ভীষণ বিচ্ছিন্ন, স্ক্যাটার্ড ওয়েতে রয়েছে। আর এই যে তাত্ত্বিকরা বা দার্শনিকরা যখন তাদের দর্শন বিষয়ক আলোচনা করেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের উৎসকে, তারা সোর্স মেটেরিয়াল হিসাবে তারা কিন্তু সেই পশ্চিমের উপরেই তারা নির্ভরশীল হচ্ছে। তাহলে এইটা কিন্তু এই নন ওয়েস্টার্ন তত্ত্বের একটা লুপহোলস বলা যেতে পারে। কারণ তারা স্বয়ং সম্পূর্ণভাবে তত্ত্ব তৈরি করা হয়তো প্রথম দিকে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু যেমন এখানে একটা জিনিস আমরা দেখছি যে এখন পরিস্থিতি, একবিংশ শতকে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে ভারতবর্ষের বিপ্লবের বা চরমপন্থী আন্দোলন বা জাতীয়তাবাদের সূচনা কিভাবে হলো, সেইটা সম্পর্কে যদি প্রশ্ন করা হয় বা প্রশ্ন আসে, তখন কি দেখা যাচ্ছে যে ইংরেজি শিক্ষা যবে থেকে ভারতে শুরু হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে এবং চার্টার অ্যাক্টের মাধ্যমে, তখন থেকে যে কি করে টাকাটা খরচা করা হবে, তখন বলা হলো যে, এবং একটা ওরিয়েন্টালিস্ট অ্যাংলিসিস্ট ভাব ছিল, তখন দেখা গেল যে এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে ভারতীয়রা, তারা ইউরোপের ইতিহাস দর্শন পাঠ করে নিজেরা অনেক ব্রড মাইন্ডেড হয়েছে। আমরা রাজা রামমোহন রায়ের ক্ষেত্রেই বলি বা অন্যান্য বিপ্লবী বা ন্যাশনালিস্টের ক্ষেত্রেই বলি, এবং তারা সেখান থেকে তাদের রসদ সংগ্রহ করেছে। তারা আমেরিকার স্বাধীনতার ইতিহাস পাঠ করে নিজেরা তারা ভীষণভাবেই অনুপ্রাণিত হয়েছে যে ওরা যদি করতে পারে আমরা কেন পারবো না।
তো এই যে ব্যাপারটা, তাহলে সোর্স তাহলে ছিল ইউরোপ। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বলার আছে যে সোর্স, আমরা এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রটা এত ভিভিড। ইউরোপ ইন্ডিয়ার থেকে প্রাচ্যের থেকে সোর্স নিতে পারে এবং প্রাচ্য পাশ্চাত্যের থেকে নিতে পারে। যে প্রাচ্যের যে সোর্স, এ প্রসঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের কথা বলতে পারি। তিনি তো ভারতবর্ষের বেদান্তকে বিদেশের মাটিতে আমেরিকায় গিয়ে তিনি প্রচার করেছিলেন। তাহলে কি সেই বিদেশের মানুষরা, তারা কি সেই বেদান্ত থেকে তারা কি নিজেদেরকে ফিরিয়ে নিয়েছিল, মুখ ঘুরিয়ে নিয়েছিল? না। এ প্রসঙ্গে রোমা রোলার নাম আপনারা সবাই জানেন। তাহলে দর্শনের যে ক্ষেত্র, সেটা অনেক, তার ব্যাপ্তি অনেক, এবং সোর্স মেটেরিয়াল ইউরোপ এশিয়া থেকে নিতে পারে, এশিয়া ইউরোপ থেকে নিতে পারে, কিন্তু তার অ্যানালিসিস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেইখানে এটা যেন এমন না হয় আমরা ইউরোপের উপর নির্ভরশীল থেকে আমাদের আলোচনার যে সিদ্ধান্ত সেটা করব, এবং এই ক্ষেত্রটার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের চর্চার যে ক্ষেত্র, সেখানে একই সঙ্গে ইউরোপীয় তত্ত্বকেও যেমন, দর্শনকেও যেমন গুরুত্ব দেওয়া হয়, সেরকম ভাবে নন ওয়েস্টার্ন, যেমন কনফুসিয়ানিজম, এই কনফুসিয়ানিজমের তত্ত্বকেও যেন আন্তর্জাতিক যে সম্পর্কের তত্ত্বের মধ্যে একটা জায়গা দেওয়া হয়। মার্কসিজম, তার প্রেক্ষাপট হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি। তাহলে এই মার্কসিজম একটা স্বয়ং সম্পূর্ণ একটা বিরাট একটা ঐতিহ্যবাহী একটা মত। এই মার্কসিজমের যে যারা প্রবক্তা, তারা মনে করতেন যে মার্কসিজম এতই পাওয়ারফুল যে এটা পৃথিবীর যে কোনো জায়গায় তাকে প্রচার করা যায় এবং তাকে রুটটাকে প্রতিষ্ঠিত করা যায়, এতই জনপ্রিয়। তাই যদি হয়, তাহলে ওয়াই নট নন ওয়েস্টার্ন তত্ত্ব? সেই নন ওয়েস্টার্ন তত্ত্ব কেন ইউরোপের মাটিতে এইভাবে ছড়িয়ে পড়বে না, এইভাবে পপুলার হবে না? তো এখন আমরা যেই শতকে বাস করছি, এখন কিন্তু এই ইউরোসেন্ট্রিসিজমের যে বাধা ধরা যে একটা স্ট্রাকচার, সেটা ভেঙে যাচ্ছে। ভেঙে এখন একাধারে ইউরোপ, একাধারে অর্থাৎ ওয়েস্টার্ন পশ্চিমী দুনিয়া, এবং পাশাপাশি অপশ্চিমী দুনিয়া, দুটোই কিন্তু সমানভাবে স্থান করে নিচ্ছে। তাই যদি না হতো, তবে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যেমন বার্লিন সংকটের কথা পড়ছি, ঠিক একইভাবে আমাদের কোরিয়ার যুদ্ধ, একইভাবে আমাদের ভিয়েতনামের যুদ্ধ, এইগুলো একটা বেশ একটা জায়গা করে নিয়েছে এই ঘটনাগুলি। এই হচ্ছে ইউরোসেন্ট্রিসিজম, অর্থাৎ পশ্চিমী জগৎ কেন্দ্রিক এটা এই ভাবধারা। এবং এরপরেই যে ইউনিট 12, সেখানে আছে কোল্ড ওয়ার। তো এখানে আপনাদের হেডিংটা কি? ফেজেস অফ কোল্ড ওয়ার। যে কোল্ড ওয়ারের কতগুলো ধাপ। ওয়ার মানে সব সময় তো আমরা জানি ওয়ার হচ্ছে একটা হট যুদ্ধ। কখনোই অস্ত্রের ঝনঝনানি যুদ্ধ, কখনো কি ঠান্ডা হতে পারে? এর মধ্যে ঠান্ডা ভাবটা কোথা থেকে? এই যে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই, এটা লড়াই, এটা কিন্তু ওয়ার, কিন্তু এটাকে লড়াই বলছে। এই ঠান্ডা লড়াই কেন?
লড়াইটাকে কেন ঠান্ডা বলেছে? এর প্রধান কারণ, যখন সম্মুখ যুদ্ধ হয় অর্থাৎ পিচড ব্যাটল, যেখানে দুই প্রতিপক্ষ তারা ডাইরেক্ট তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এখন নানান রকম, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব দিকে যুদ্ধ হচ্ছে। যখন নিজেরা ডাইরেক্টলি যখন যুদ্ধে সামিল হয়, যুদ্ধক্ষেত্রে, সেটা অন্তরিক্ষ যুদ্ধ হতে পারে, নৌ যুদ্ধ হতে পারে, স্থলযুদ্ধ। তাহলে এই যে যখন ডাইরেক্ট যখন অস্ত্র একে অপরের বিরুদ্ধে যখন তারা অস্ত্র শানায়, তারা অর্থাৎ অস্ত্রের তারা টার্গেট করে, যেটাকে বলা হয় টার্গেট, তখন সেই যুদ্ধটাকে আমরা কি বলি? যুদ্ধ। সেই যুদ্ধটা হট ওয়ার, গরম যুদ্ধের সঙ্গে একটা গরম ভাব, একটা উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধ বা লড়াই সবসময় উত্তপ্ত, পরিবেশ সবসময় উত্তপ্ত থাকবে, অর্থাৎ তার একটা প্রেক্ষাপট থাকবে। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি দেখেছি? ওটা হট ওয়ার, কিন্তু তার একটা প্রেক্ষাপট আছে, দীর্ঘদিন ধরে সেই প্রেক্ষাপট রচিত হয়ে তবে আউটব্রেক হল, এবং তার ভয়ানক যে পরিণতি, সেইটা জার্মানিকে সহ্য করতে হয়েছে। যে এবং শুধু জার্মানিকে নয়, সেটা সারা পৃথিবীকেই সহ্য করতে হয়েছে। পৃথিবীর ওপরেই তার আমরা একটা ইম্প্যাক্ট আমরা বা পরিণাম আমরা দেখেছি। কিন্তু এই যে কোল্ড বা ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই, এটাকে বলা হচ্ছে, এটার আরেকটা নাম ছায়া যুদ্ধ। কিরকম? ছায়া দিয়ে আবার যুদ্ধ হয় কি করে? ছায়া যুদ্ধ মানে যুদ্ধ জাস্ট অন দ্য ভার্জ অফ ওয়ার, যুদ্ধ হব পরিস্থিতি, কিন্তু আলটিমেটলি যুদ্ধ হলো না। কেন যুদ্ধ হলো না? কারণ প্রতিপক্ষ যারা এই কোল্ড ওয়ারের ক্ষেত্রে বা ছায়া যুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের দুই প্রতিপক্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু একেবারে তারা দুই মেরুতে তাদের অবস্থান ইডিওলজিক্যালি। আমেরিকা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্টিক কান্ট্রি। এটা তো আমরা জানি, এবং আমরা জানি কি করে বলশেভিক বিপ্লব হয়েছে, কমিউনিজমের প্রতিষ্ঠা হয়েছে, আমরা লেনিনের কথা জানি। তাহলে তাই যদি হয়, তাহলে প্রশ্ন থেকে যাবে, তাহলে কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইডিওলজিক্যালি পৃথক দুই রাষ্ট্র কি করে তারা একটা অক্ষের মধ্যে যুক্ত হলো, একটা শিবিরের মধ্যে তারা যুক্ত হলো? সেখানে এই যুক্ত হওয়ার একটা বিরাট কারণ, কমন আর যে এনিমি, অর্থাৎ জার্মানি রাশিয়ারও শত্রু, আমেরিকারও শত্রু। অতএব আমার শত্রু তোমার শত্রু যদি এক হয়, why not আমরা নিজেদের কিছুটা স্বার্থ ছেড়ে আমরা হাত মেলাই? তো সেইভাবেই কিন্তু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হিটলারের বিরুদ্ধে তারা মিত্র শক্তিতে সামিল হয়েছিল ফ্রান্স, ব্রিটেনের সঙ্গে। কিন্তু
যেই মাত্র সেই ছায়াটা অর্থাৎ হিটলার নামক ছায়াটা সরে গেল, সেই আশঙ্কাটা সরে গেল, আশঙ্কার জায়গাটা অন্তর্হিত হলো, কারণ জার্মানির পরাজয় ঘটলো। হিটলার তারপরে শোনা যায় সুইসাইড করেছিলেন, এবং কিভাবে জার্মানিকে টুকরো করা হলো ইত্যাদি, এই সব বিষয়টা আমরা আগে পড়েছি। তাহলে তখন আবার কি হলো, তাদের যে নিজেদের যে ইডিওলজিক্যাল যে লড়াইটা, সেটা আবার যেন নতুন করে জেগে উঠল। যে একটা পুঁজিবাদী রাষ্ট্র কি করে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে হাত মেলাতে পারে। এবং আমেরিকার সবসময় ভয় ছিল যে রাশিয়া কমিউনিজমকে যদি অত্যন্ত দ্রুত গতিতে সারা ইউরোপে ছড়িয়ে দেয় এবং ইউরোপের বাইরেও যদি ছড়িয়ে দেয়, তবে আমেরিকা কোণঠাসা হয়ে যাবে। সেই কারণেই এই স্বার্থের দ্বন্দ্বটা অত্যন্ত প্রকট হয়ে উঠল, এবং দুজন প্রতিপক্ষ তারা কি চাইলো, ইউরোপকে দুটো শিবিরে ভাগ করে দিতে। আমেরিকার আন্ডারে পশ্চিম ইউরোপীয় শিবির, তার মধ্যে ব্রিটেন আছে, ফ্রান্স আছে, আর সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, পূর্ব ইউরোপের কান্ট্রিগুলি তারা সোশ্যালিজমের আন্ডারে রয়েছে। কিন্তু যখন পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা ওই ইস্টার্ন পার্টটাকেও ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করলো, এটা সোভিয়েত ইউনিয়নের অভিযোগ। আবার আমেরিকার অভিযোগ যে রাশিয়াও তার, যে সোভিয়েত ইউনিয়নও তার প্রভাবের ক্ষেত্রটা ধীরে ধীরে সম্প্রসারিত করার চেষ্টা করছে। তখন তাদের মধ্যে দ্বন্দ্বটা তীব্র হয়ে উঠল। কিন্তু সুখের কথা যে কোনো দিন তারা ডাইরেক্টলি ওয়ারে শামিল হয়নি, কারণ আমেরিকা ছিল একমাত্র নিউক্লিয়ার পাওয়ার। কিন্তু 49-এর পরে কি হলো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়নও নিউক্লিয়ার শক্তি অর্জন করলো। তাহলে দুটো নিউক্লিয়ার শক্তি যদি পরস্পরের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়ারে শামিল হয়, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা তারা বুঝেছিল, এবং যখন একেবারে এক্সট্রিম পয়েন্টে চলে আসতো তাদের লড়াইটা, তাদের যে ক্ষোভটা, তখন তাদের মধ্যে এটা ফরচুনেটলি শুভ বুদ্ধির উদয় হতো, এবং তখন তারা তাদের অস্ত্রকে তারা কি করতেন, সংযত করতেন। সেই কারণেই কখনো ডাইরেক্ট যুদ্ধটা হতে পারেনি। কিন্তু তারা কিরকম ভাবে যুদ্ধ করেছেন, তারা একটা থার্ড পাওয়ারের মাধ্যমে তারা যুদ্ধ করেছেন। অর্থাৎ এমন কোনো জায়গা, যেমন আমরা কোরিয়ার কথা ধরি কিংবা সুয়েজ ক্রাইসিসের কথা ধরি, তা সেখানে আমরা কি দেখছি যে যুদ্ধ দুটো দেশের মধ্যে হচ্ছে, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। এইবারে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দুই প্রতিপক্ষ, তারা দুটি পক্ষকে, অর্থাৎ কেউ একজন উত্তর কোরিয়াকে সাপোর্ট করছে এবং একজন দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করছে। তাহলে অর্থাৎ এইটা হচ্ছে একটা অপ্রত্যক্ষ লড়াই।
এবং আমরা আফগানিস্তানের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যে আফগানিস্তানে যখন সোভিয়েত রাশিয়া তার যে অধিকারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তখন কিন্তু এইভাবেই আমেরিকা ইনডাইরেক্টলি সেখানকার যে বাহিনী, তাদেরকে জঙ্গি বাহিনীকে তারা মদত দিয়েছে, এমনটাই মনে করা হয় এবং বিশেষজ্ঞরা এইরূপ অভিমত প্রকাশ করে থাকেন। এই যে আফগানিস্তানে তাদের কিন্তু যে লড়াইটা, অপ্রত্যক্ষ লড়াই, সেটা কিন্তু চরমে পৌঁছেছিল এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই ওসামা বিন লাদেন তিনি নাকি আমেরিকারই সৃষ্টি, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠেছিল এবং তিনি পরে আমেরিকার বিরোধী হয়ে শক্তিতে পরিণত হয়েছিলেন এবং ওই আমেরিকাতে যে বিরাট একটা অ্যাটাক হয়েছিল, সেই পেছনে তো এই লাদেনেরই হাত আছে এবং শেষ পর্যন্ত আমেরিকায় এই ফ্র্যাঙ্কেস্টাইনকে শেষ করেছিল। এই যে আমরা পুরো কোল্ড ওয়ারটা জুড়ে দেখছি স্বার্থের একটা দ্বন্দ্ব, কিছুদিন কয়েক দশক ঠান্ডা লড়াইয়ের পর্ব চললো, তারপরে দাঁতাত এলো, দাঁতাত মানে হচ্ছে সমঝোতার পর্ব, আবার দাঁতাতের পরে আবার এই সমঝোতা শেষ হচ্ছে, নিউ ফেজ অফ কোল্ড ওয়ার শুরু হচ্ছে, কিন্তু তারপরে আবার 90-এর দশক, 80-র দশকের শেষ, 90-এর দশকের শুরুতে আমরা দেখছি যে এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন। তাহলে আমরা পড়লাম যে ইউরোসেন্ট্রিসিজম কাকে বলে, তা সে প্রসঙ্গে আচার্য এন্ড বুজন তারা তাদের গবেষণামূলক রচনা নন ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি, পার্সপেক্টিভস অন অ্যান্ড বিয়ন্ড এশিয়া, অর্থাৎ ইন্টারন্যাশনাল থিওরিটা কি, নন ওয়েস্টার্ন, পার্সপেক্টিভ এবং তার প্রেক্ষাপট বা দৃষ্টিভঙ্গি কি, এশিয়ার ওপরে এবং এশিয়ার বাইরে, এবং সেখানে তারা এই পশ্চিমী প্রাধান্য বা ইউরোসেন্ট্রিসিজমের সমালোচনা করেছেন। তারা কি বলছেন, যদি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কেবল পশ্চিমী তত্ত্বের কথাই থাকে, পশ্চিমের ঘটনার কথাই থাকে, তবে তো এটা অসম্পূর্ণ, তবে তো বিশ্ব ইতিহাসের ঘটনাগুলিকে কোনোভাবেই একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা যাবে না এবং সেটা নিয়ে কোনো নিউট্রাল কোনো বিশ্লেষণ বা না করার ফলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব। কারণ একটা বিরাট অংশ, অর্থাৎ নন ওয়েস্টার্ন কান্ট্রিজদের যে অবস্থান, তাদের যে রিয়ালিটি, তাদের বাস্তবতা, সেটা তো অধরাই থেকে যাচ্ছে এবং সেই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস একেবারেই অসম্পূর্ণ। নন ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল থিওরির যে অভাব, সেটার প্রধান কারণ হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রনেতাদের প্রাচ্যের প্রতি প্রভুত্ব সুলভ মনোভাব, অর্থাৎ তাদের জ্ঞানই শ্রেষ্ঠ এবং প্রাচ্য তাদের থেকে অনেক পিছিয়ে আছে, কারণ তারা নতুন আবিষ্কারে আগ্রহী না হয়ে চিরাচরিত ধ্যান ধারণাকেই বহন করে যাচ্ছে। কাজেই এই পাশ্চাত্য তাদের শ্রেষ্ঠ জ্ঞানকে প্রাচ্যের মধ্যে ছড়িয়ে দেবে এবং এর সূত্র ধরে তারা সাম্রাজ্যবাদের অনুগামী হয়েছে এবং ঔপনিবেশিকবাদকে তারা সমর্থন করেছে, তাকে প্রতিষ্ঠা করেছে। এইভাবে ইউরোসেন্ট্রিসিজম যে নলেজকে পশ্চিম অর্থাৎ ওয়েস্টার্ন আর নন ওয়েস্টার্ন এই দুটো ভাগে ভাগ করে নিয়েছে এবং এই ওয়েস্টার্নরা কি বলছে, মানব সভ্যতার সূচনা পশ্চিমী দুনিয়া থেকে, নবজাগরণের পথ ধরে তারা বিবর্তনের মধ্য দিয়ে অনেক দূর পৌঁছে গেছে এবং এটার মূল ভিত্তি ইভলিউশনিজম আর ডুয়ালিজম। চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বে প্রতিধ্বনি করেছে ইভলিউশনিজম,
আর দ্বিতীয়টি যেটা ডুয়ালিজম, সেলফ এবং আদার, অর্থাৎ পশ্চিম আর অপশ্চিম, এই দুটো ভাগে ভাগ করছে। সুজাতা প্যাটেল মনে করছেন যে এই বিভাজিত জ্ঞান কেবল শিক্ষা কেন্দ্রিক না, যে অনেক যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। আর ইউরোপীয় পণ্ডিতরা আরেকটা কি করেছেন, ভারতীয় ধর্মের আলোচনা তারা করেছেন, সেখানেও তারা জ্ঞানকে বিভাজিত করেছেন। তারা বলছেন হিন্দু ধর্ম গ্রেট, গ্রেটার ট্র্যাডিশন, কিন্তু লোক সংস্কৃতি বা ট্রাইবাল সংস্কৃতি ওটা হচ্ছে অবহেলনীয় এবং লিটল ট্র্যাডিশন। কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এখন ধীরে ধীরে অনেক পরিবর্তন হচ্ছে, চর্চার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। বিশেষত 19 শতকে সমাজ বিজ্ঞান যখন এতটাই এগিয়ে গেছিল যে তখন এই ধর্মীয় অনেকগুলি ধর্মীয় ঐতিহ্যকে 5টা নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি, IRT এবং ইউরোসেন্ট্রিসিজম প্রসঙ্গে কি বলা যায়, যে এই পশ্চিম জগৎ কেন্দ্রিক তত্ত্বে তারা নিজেদের কথাই বলে, গ্লোবাল সাউথ সম্পর্কে তারা একেবারেই উদাসীন। এই মার্কসিজমের কথা আমি আলোচনা করেছি, সেখানে মার্কসিজমের প্রবক্তারা বলছেন কি, এই তত্ত্ব হচ্ছে ইউনিভার্সাল এবং একটা রোল মডেল প্লে করে, সারা পৃথিবীতে এদের ছড়িয়ে দেওয়া যায় একে। এডওয়ার্ড সাইড তার ওরিয়েন্টালিজমের পুস্তকে কি বলছেন, পশ্চিমী রাষ্ট্র এই গ্লোবাল সাউথ তৈরি করেছে, এর মধ্য দিয়ে তারা এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের উপর তারা আধিপত্য বিস্তার করতে চায় এবং এই দেশগুলোকে তারা দরিদ্র, অনুন্নত বলছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী দেশগুলির ক্ষমতা হ্রাস পাচ্ছে, আমেরিকার গুরুত্ব বেশি হচ্ছে এবং আমেরিকা মার্শাল প্ল্যান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রভৃতি প্রজেক্টের মাধ্যমে অনুন্নত দেশগুলিকে সাহায্য করতে এগিয়ে আসছেন। বেনাদাল্লা, জামোরা, আদেতুল্লাহ মনে করেন যে ইউরোসেন্ট্রিক তত্ত্বে গ্লোবাল সাউথকে অবহেলা করে তাদের বাস্তবতাকে অস্বীকার করা হয়েছে। তাহলে সময় এসেছে নতুন আলোয় এই আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করা, যেখানে গ্লোবাল সাউথের ভূমিকাকেও অস্বীকার করা যাবে না। আর আরেকটা জিনিস, তারা যেহেতু নন ওয়েস্টার্নকে গ্রাহ্য করেনি, তাই তারা বলছেন যে ঠান্ডা লড়াইয়ের পর্যায়কে তারা শান্তির সময় বলছেন ইউরোসেন্ট্রিক তাত্ত্বিকরা, যদিও সেই সময় অনেক রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রের দিকে বর্তমানে হাত বাড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস প্রভৃতির দ্বারা আমরা দেখতে পাচ্ছি এই অপশ্চিমী দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্কে স্থান পেয়েছে এবং এই উন্নয়নশীল দেশের দারিদ্র্যের জন্য যে পশ্চিমী রাষ্ট্রগুলোই দায়ী, তাদের যে কলোনিয়ালিজম এটা দায়ী, সেটা এখন সত্য। শুধু তাই নয়, গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থ বিভাজনটাও অযৌক্তিক। তারা তাদেরকে নর্থকে, তারা সাউথকে সাহায্য করে আর্থিক সাহায্য করে, ঋণ জালে জর্জরিত করে দেয় এবং এইভাবে ডিপেন্ডেন্সি যে তত্ত্ব সেটার সৃষ্টি। অমিতাভ আচার্য এবং ব্যারি বুসান দেখিয়েছেন কিভাবে নন ওয়েস্টার্ন দেশের তাত্ত্বিকরা, কূটনীতিবিদ ও নানান তত্ত্ব উপহার দিয়েছেন। তার মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশ্বের সম্পদ, পণ্ডিত প্রথম প্রধানমন্ত্রী ভারতের পণ্ডিত জওহরলাল নেহরুর নির্জোট নীতি ও আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রকে সাহায্য করেছে এবং এইটা কিন্তু তারই নীতি ইউরোসেন্ট্রিসিজম থেকে সম্পূর্ণ পৃথক এবং তিনিও পর্যন্ত বিশ্বাস করছেন যে আন্তর্জাতিক আলোচনায় অপশ্চিম রাষ্ট্রগুলোর প্রাসঙ্গিকতাকে স্বীকার করা হয়নি। তিনি তার তত্ত্ব প্রতিষ্ঠার জন্য 1947-1949 এশিয়া রিলেশনস কনফারেন্সের আহ্বান করেছিলেন। আর এই দৃষ্টিভঙ্গি, যেটা নতুন অপশ্চিমী পশ্চিমী যে দৃষ্টিভঙ্গি, তা থেকে একটা জিনিসের উদ্ভব হয়েছে সাবলটন স্টাডিজ, অর্থাৎ গ্রাসরুট লেভেলের মানুষরা কেমন আছেন,
তাহলে যাই হোক, এই নন ওয়েস্টার্ন থিওরিও কিন্তু মানে ওয়েস্টার্ন থিওরির দ্বারা ইনফ্লুয়েন্স, সেটা আমি আগেই আলোচনা করেছি। আর কি করে কোল্ড ওয়ার কাকে বলে সেই বিষয়েও আমি একটা ইন্ট্রোডাকশনে আমি বলেছি যে এটাকে শীতল যুদ্ধ বা ছায়াযুদ্ধ কেন বলে, এবং দুই প্রতিপক্ষ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। ওয়াল্টার লিপম্যান প্রথমে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেছিল এবং এই পর্যায়টি প্রায় ৪৫ বছর দীর্ঘায়িত হয়েছিল। এবং এর কারণগুলো কি? ১৯১৭ বলশেভিক বিপ্লবের একটা সমাজ পুঁজিবাদী রাষ্ট্রের মনে সমাজতন্ত্র প্রসারের একটা ভীতি। দ্বিতীয়ত, ১৯৪৭-এর ১২ই মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান যখন তার ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করলেন, তার পেছনে উদ্দেশ্য ছিল কিন্তু সোভিয়েত আগ্রাসনকে প্রতিরোধ করা। সেটাও সোভিয়েতের মনে ভীতির আশঙ্কা সৃষ্টি করেছে। তৃতীয়ত, মার্শাল প্ল্যান দ্বারা আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত যে উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক, বা আমেরিকা যে পশ্চিম ইউরোপের দেশগুলোকেও যে অর্থনৈতিক সাহায্য দিয়েছে, সেটাও একটা রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মনে একটা আশঙ্কা সৃষ্টি করেছিল। আরেকটা কি? জর্জ এফ কেন্নানের কন্টেইনমেন্ট পলিসি, বা অর্থাৎ সোভিয়েত সম্প্রসারণকে স্তব্ধ করে দেওয়া, এটাও একটা বিরোধের কারণ। ১৯৪৯-এ সোভিয়েত ইউনিয়ন পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। ওই বছরই আবার সমাজতান্ত্রিক শক্তিরূপে চীনের আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব ঘটে। ১৯৪৯-এ আমেরিকা যুক্তরাষ্ট্র মানে কি করে এদের মধ্যে আশঙ্কাটা কি করে তৈরি করছে, যার জন্য এত হোস্টালিটি বাড়ছে। আমেরিকা করলো কি, তার নেতৃত্বে পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করলো, যেটাকে বলা হয় নেটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন আবার তৈরি করলো কি, ওয়ারশ প্যাক্ট। এই সব ঘটনাগুলি কিন্তু উভয় পক্ষের মেরুকরণের পথটাকে প্রশস্ত করছে। আরো কতগুলো সমস্যা সৃষ্টি হয়েছিল যে যা ছায়াযুদ্ধ বা সংকট তৈরি করেছিল। প্রথম পর্যায়ে আমরা দেখছি কোরিয়ার যুদ্ধ, দ্বিতীয় পর্যায়ে বার্লিন সংকট, কিউবান মিসাইল ক্রাইসিস, সুয়েজ ক্রাইসিস প্রভৃতি। তৃতীয় পর্যায়ে দাঁতাতের উল্লেখ করা যায়। কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি অফ কারেন্ট অ্যাফেয়ার্সে দাঁতাত বলতে কি বোঝায়? সমঝোতার পর্ব, ইজিং অফ স্ট্রেইন রিলেশনস স্পেশালি বিটুইন স্টেট। অর্থাৎ এই যে দীর্ঘ দশক ধরে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন দুই প্রতিপক্ষ একটা যুদ্ধ হব পর্যায়ের মধ্যে চলেছে, সেই টেনশনটাকে কিছুটা ইজ করা বা রিলিফ দেওয়া। ১৯৬৯ থেকে ১৯৭৯-র মধ্যে যে পর্বটাকে দ্বিপাক্ষিক সমঝোতার প্রয়াস পর্ব রূপে গৃহীত করা হয়। যদিও এই প্রয়াস দীর্ঘস্থায়ী হয়নি, ৭০-এর দশকে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ৮০-র শেষ ভাগে এবং ৯০-এর সূচনায় এই ঠান্ডা লড়াইয়ের অবসান। কোরিয়ার যুদ্ধ সম্পর্কে আমরা কি বলবো? ১৯৫০-এ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হল। এই যুদ্ধে চীন উত্তর কোরিয়াকে সামরিক সাহায্য করতে এগিয়ে এলো। আমেরিকা ইউএন বাহিনী দ্বারা মানে ইউএন আমেরিকার সমর্থন করছে যে তুমি আমেরিকাকে, যে তুমি ওখানে পিস, এবং ইউএন কি করছে? পিস রেজলিউশন করছে, করে ইউএন বাহিনীকে আমেরিকাকে দিয়ে বলছে তুমি যাও সাহায্য করো। তখন আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সমর্থন করতে এগিয়ে আসছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু সেই সময় সরাসরি অংশগ্রহণ করেনি। যাই হোক, ১৯৫৩-তে যুদ্ধবিরতি ঘোষিত হলো এবং 38 অক্ষরেখা বা প্যারালাল দুই দেশের সীমানা, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমানা রূপে স্থির হলো। এরপর আসছে বার্লিন সংকট ১৯৪৮-৪৯। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স নিজেদের মধ্যে জার্মানির রাজধানী শহর বার্লিনকে বিভক্ত করে। আমেরিকা পশ্চিমে অধিকৃত বার্লিনে পুরনো যে মুদ্রা রেইখমার্ক, সেই মুদ্রাকে মানে
বাতিল করে জয়েশমার্ক চালু করলো, নতুন এক ধরনের মুদ্রা। এতে প্রতিবাদ করলো সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। তার মনে হলো যে আরে সে তো আমেরিকা তো প্রভুত্ব বা অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, তার যে ক্ষমতা সম্প্রসারণ করার চেষ্টা করছে, এর প্রতিবাদে ইউএসএসআর 1 বছর পশ্চিম বার্লিন শহরকে অবরুদ্ধ করে রাখল। 1958-তে সোভিয়েত কমিউনিস্ট প্রধান নিকিতা ক্রুশ্চেভ আবার আরেকটা হুমকি দিলেন। তিনি পশ্চিমী শক্তিগুলিকে বললেন, তাহলে প্রথমে একবার একটা এলো, একটা সংকট এলো যখন বার্লিন, পশ্চিম বার্লিন শহর অবরোধ করল। আবার নিকিতা ক্রুশ্চেভ যখন হুমকি দিচ্ছেন পশ্চিম শক্তিগুলোকে যে তোমরা সরে যাও, আবার সংকট তৈরি হচ্ছে কিছু সময়ের জন্য। এই সংকটের আবার পুনরাবৃত্তি হলো 1961-র আগস্টে, যখন সেই কুখ্যাত বার্লিন প্রাচীর তৈরি হলো। এবং এই বার্লিন প্রাচীর প্রায় 1989 অব্দি মহানগরকে বিভক্ত করে রেখেছিল। তারপরে এলো কিউবান মিসাইল ক্রাইসিসের সূত্রপাত 62-তে। এখানে ফিদেল ক্যাস্ট্রো, তার কমিউনিস্ট গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত হোস্টাইল ছিল। এর ফলে কি হচ্ছে, সোভিয়েত রাশিয়া স্টেজে এসে যাচ্ছে। তারা বলছে যে আমরা তোমাকে রক্ষা করব। এই উদ্দেশ্যে জুলাই থেকে অক্টোবরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র স্টেশন করছে, সেটা জানতে পারছে আমেরিকা। এবং তখন প্রেসিডেন্ট কেনেডি কিউবার বিরুদ্ধে নৌ অবরোধের আদেশ দিচ্ছেন। এবং আমেরিকা যখন তার জল, স্থল, অন্তরিক্ষ বাহিনী প্রস্তুত করছে কিউবা আক্রমণে, সেই সময় মস্কো বুঝতে পারলো যে যেটা একটু খুব বেশি ওয়ার্স্ট হয়ে যাবে, তখন সে তার ক্ষেপণাস্ত্রকে সরিয়ে দিল সেখান থেকে। এইভাবে এইবারও কিন্তু যুদ্ধ এড়ানো সম্ভব হলো। সুয়েজ ক্যানেলের ক্ষেত্রে আমরা দেখছি ব্রিটেন ও ফ্রান্সের হাতে সুয়েজ ক্যানেলের আধিপত্য ছিল। কিন্তু প্রেসিডেন্ট নাসের যখন আমেরিকা যখন অসওয়ান ড্যামের ফাইন্যান্স করতে অস্বীকার করলো, তখন নাসের করলো কি, এই সুয়েজ ক্যানেলকে জাতীয়করণ করে দিল। তখন ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স মিলিতভাবে সেই সুয়েজ জোনকে আক্রমণ করে। কিন্তু আমেরিকা যখন বলল যে সিজ ফায়ার, তখন এই যুদ্ধবিরতি করতে তারা বাধ্য হয়। এরপর আমেরিকা যখন নিক্সন জমানা শুরু হচ্ছে, তখন একটা সমঝোতার পর্যায়ের সূত্রপাত হচ্ছে। তিনি এবং তার উপদেষ্টা হেনরি কিসিঙ্গার চীনের সঙ্গেও আলোচনায় বসছেন, এদিকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্কটা ভালো হচ্ছে কিরকম, ভিয়েতনাম থেকে আমেরিকার সেনা সরিয়ে নিচ্ছে। 1969-এ হেলসিঙ্কিতে তারা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক বা সল্ট শুরু করে। এর পরিণতিতে নিক্সন ও ব্রেজনেভের মধ্যে 1972-এ সল্ট 1 ট্রিটি স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে ত্রাসের ভারসাম্য, অর্থাৎ যদি অপরাধ হয় তবে শাস্তি, না হলে উভয় দেশের প্রতি একটা ফেভার্ড দৃষ্টিভঙ্গি রাখবে। তাছাড়া কি বাণিজ্যিক স্বার্থ একটা ছিল দুই দেশে। এইভাবে তারা নরমে গরমে ক্যারট অ্যান্ড স্টিক নীতি গ্রহণ করেছে, অর্থাৎ যদি অন্যায় করো তো স্টিক, আর যদি ভালো করো তাহলে তোমাকে ক্যারট উপহার দেবে। আমেরিকা আবার চীনের সঙ্গে যখন মিত্রতা করলো, তখন সোভিয়েত ইউনিয়ন আশঙ্কিত হয়ে পশ্চিম জার্মানির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করলো। একই সঙ্গে 1971-এর বাংলাদেশ যুদ্ধেও কিন্তু ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন মিত্রতা করছে। 70-এর দশকে দুই দেশই, অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, দাঁতা বা সমঝোতা মেনে চললো। তারা প্রযুক্তির ক্ষেত্রেও পরস্পরকে সাহায্য করলো, বাণিজ্যে পণ্য চুক্তি স্বাক্ষর করলো। কিন্তু ওয়াটারগেট কেলেঙ্কারির পরে যখন নিক্সন পদত্যাগ করতে বাধ্য হলেন, আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন, তখন এরপর ফোর্ড এলেন। তো ফোর্ডের সময় এর সমাপ্তি ঘটলো দাঁতাতে। কারণ এই দাঁতাতের যারা সমালোচক ছিল, তারা ফোর্ডকে বলতে লাগলো যে আবার পুনরায় যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সোভিয়েতকে, মোস্ট ফেভার্ড নেশন, সেটাকে আপনি ফিরিয়ে নিন। 80-র দশকে রাষ্ট্রপতি রেগান এক সামরিক কর্মসূচি গ্রহণ করেন, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা এসডিআর বা স্টার ওয়ার, অর্থাৎ তারকা যুদ্ধ কর্মসূচি। এর প্রতিবাদ করেছিল সোভিয়েত রাশিয়া।
1982-তে যাই হোক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আবার স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন টক শুরু করে আমেরিকা, অর্থাৎ কখনো নরম কখনো গরম। 1991-তে জর্জ বুশ ও গর্বাচভের মধ্যে স্টার্ট 1 স্বাক্ষরিত হয়েছে। কারণ গর্বাচভ তিনি কিন্তু বুঝেছিলেন যে সোভিয়েত ইউনিয়নকে যদি আর্থিকভাবে অর্থনৈতিকভাবে রিস্ট্রাকচার করতে হয় তবে কিন্তু আমেরিকার সাহায্য ভীষণ দরকার। আরো কয়েকটি ঘটনা দাঁতাতের অবসানের জন্য দায়ী, যেমন উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে আক্রমণ করছে এবং সেখানে উত্তর ভিয়েতনামের নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হচ্ছে আর কমিউনিস্ট সরকারের প্রতিষ্ঠা হচ্ছে। কাম্বোডিয়াতে আমেরিকা সমর্থিত সরকারের পতন হচ্ছে। আবার আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার সম্পর্কে আফগানিস্তানকে কেন্দ্র করে অবনতি হচ্ছে। তবে দুই দেশের রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ এবং রোনাল্ড রেগানের পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের যুগের অবসান হচ্ছে। এই ক্ষেত্রে সোভিয়েত রাষ্ট্রপ্রধানের পেরেস্ট্রোইকা বা রিস্ট্রাকচারিং, গ্লাসনস্ট অর ওপেননেস, অর্থাৎ তিনি তার নিজের দেশের মানুষকে ওপেননেস দিচ্ছেন, অর্থাৎ সমালোচনা করুন করে সরকারের সমালোচনা করে বলো যে সরকারের কি কি ফল্ট আছে, কি কি লুপহোলস আছে। এর ফলে কি হলো যে মিডিয়া অনেক বেশি প্রেস অনেক বেশি স্বাধীনতা পেল। তো যাই হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1991-তে ইউএসএসআর বিভক্ত হয়ে যাচ্ছে এবং তখন তার ক্ষমতা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। যতদিন না পর্যন্ত আবার এখন আমরা দেখছি, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, পুতিনের নেতৃত্বে কিভাবে যে রাশিয়া আবার কি করে এখন সুপার পাওয়ারে পরিণত হচ্ছে, কিন্তু সেই সময় আমেরিকা সেই প্রেক্ষাপটে কিন্তু আমেরিকা একক সুপার পাওয়ারে পরিণত হচ্ছে। এই যে কোল্ড ওয়ার, সবকিছু আমরা যদি ইউরোসেন্ট্রিসিজম আলোচনা করি, এই তত্ত্বটা এটা একটা তত্ত্ব, পশ্চিমী দুনিয়া কেন্দ্রিক তত্ত্ব, যেখানে যেই সময়কালে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা পশ্চিমী দুনিয়া কেন্দ্রিক ছিল এবং তার উপর ভিত্তি করেই আলোচনা হতো, সিদ্ধান্ত হতো। কিন্তু আস্তে আস্তে বিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সেন্ট্রিসিজম বিষয়টি মিনিমাইজড হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায়ে ইউরোপের পাশাপাশি এশিয়াটিক কান্ট্রিগুলির যে নানান তত্ত্ব, তাদের রাষ্ট্রপ্রধানদের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা নিয়েও কিন্তু এখন আন্তর্জাতিক তত্ত্বে আলোচনা করা হয় এবং সেখানে ক্লাসিক্যাল থিওরি হিসাবে কৌটিল্যের যে শাস্ত্র, তার যে মন্ডল থিওরি, সেটারও যেমন গুরুত্ব আছে, গান্ধিয়ান কনসেপ্ট তারও একটা বিশেষ গুরুত্ব আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর যে পলিসি অফ নন অ্যালাইনমেন্ট, তারও একটা গুরুত্ব আছে। ওদিকে চীন, জাপান বা অন্যান্য যে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এই যে দেশগুলি, এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এদের যে পরিধিটা এত বেড়ে গেছে এবং সেখানে এত রকমের কালচারের সমাবেশ, এত রকমের দৃষ্টিভঙ্গি, এগুলোকে প্রত্যেকটির সঠিক মূল্যায়ন না করলে কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা কোনোদিনই তার প্রকৃত ব্যক্তি বা প্রকৃত সার্থকতা লাভ করবে না। আর ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সেখানেও স্বার্থ, বোধ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, একটা আশঙ্কা, সোশ্যালিজম যে
সম্প্রসারণের আশঙ্কা থেকে কিভাবে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা কিভাবে বারবার তাকে তার অবরোধ করার চেষ্টা করেছে। কিন্তু একটা সময় পর্যন্ত আমেরিকার এই we are the masters of the world, আমেরিকার এই যে সুপার হিরো এই যে ইমেজ একটা সময় ছিল, কিন্তু আস্তে আস্তে যখন ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলি ধীরে ধীরে আমেরিকার থেকে প্রাধান্য থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিজের ইন্ডিপেন্ডেন্ট নীতি নির্ধারণ করছে, ওদিকে রাশিয়ার উন্নতি হয়েছে, সে আবার শক্তিশালী হয়েছে এবং এই যে কমিউনিজমের যে ভয়টা সেটাও কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবী থেকে অনেকটাই তিরোহিত হয়েছে। পাশাপাশি যে অপশ্চিমী যে দেশগুলি, উদাহরণ আমাদের ভারতবর্ষের কথাই ধরি, সেখানে যে রাষ্ট্রনেতার শক্তিশালী রাষ্ট্রনেতার আবির্ভাব, বলিষ্ঠ যে হাতে তিনি কিভাবে, আমরা ওদিকে ইন্দিরা গান্ধীর নাম পেয়েছি, তার আগে তো নেহেরু ছিলেনই, তারপরে অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করতে পারি, আর বর্তমান প্রধানমন্ত্রী যে মোদিজি, তিনিও কিভাবে ভারতের সঙ্গে বিদেশের যে একটা সেতু বন্ধন করেছেন এবং পশ্চিমী দুনিয়াকে বুঝিয়ে দিয়েছেন যে অপশ্চিমী দুনিয়া কিন্তু কোনো অর্থেই পিছিয়ে নেই। এবং এবং এই যে এখন যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের যুগে পরস্পর তার সংস্কৃতি, তার মূল্যবোধ, তার রাজনীতি, এই যে সবকিছুর একটা টেকনোলজির আদান প্রদান, তা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে চলে গেছে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি হোয়াট ইজ ইউরোসেন্ট্রিসিজম and phases of Cold War and its impact এ প্রসঙ্গে আপনাদের মনে কিছুটা হলেও একটা উপলব্ধি হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, এই গরমে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।